মাছ চাষের জন্য একটি সম্ভাবনাময় এলাকা হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা। এখানে প্রচুর পুকুর, খাল, বিল এবং নদী থাকায় মাছ চাষের সুযোগও কিন্তু বিদ্যমান। আমরা কয়েকটি তথ্যের দিকে যদি তাকাই, এখানে মোট পুকুরের সংখ্যা প্রায় 1500 এই উপজেলাতে, এবং প্রায় 1500 মেট্রিক টন মাছ এখানে উৎপাদন হয়। বেসরকারি পর্যায়ে প্রায় 1400-র মতো পুকুর আছে এখানে, যেখানে মাছের উৎপাদন ওই 1500 মেট্রিক টনের মতোই, কারণ বিলগুলোতে তেমন উৎপাদনশীল অবস্থা আমরা নাই। বাণিজ্যিক মৎস্য খামার এখানে আছে, যেখানে 5টি মাত্র বাণিজ্যিক খামার এখানে আছে, এবং সেখানে প্রায় 10 মেট্রিক টনের মতো মাছ উৎপাদন করা হয়। 12টির মতো বিল থাকলেও এই বিলে মাছের উৎপাদন 700-750 মেট্রিক টনের মতো, আর মাত্র 1500 প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক আছে যারা মাছ চাষের সাথে যুক্ত। আর একটি মাত্র হ্যাচারি এই হরিরামপুর উপজেলায়, যে হ্যাচারিটি আমরা বলছিলাম স্বর্ণামণি হ্যাচারি, সেই স্বর্ণামণি হ্যাচারিটি হচ্ছে একমাত্র হ্যাচারি এই উপজেলাতে। আমরা কথা জানি যে বাংলাদেশে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে, কিন্তু হরিরামপুরে এই সম্ভাবনা ব্যাপকভাবে সম্প্রসারিত হয় নাই। কারণ এখানে যে বিলগুলো রয়েছে এবং প্রাকৃতিক জলাশয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় আমরা দেখতে পাই না। এখানে যদিও একটি অভয়াশ্রমও আছে, কিন্তু সেই অভয়াশ্রমও যে খুব যত্ন সহকারে পরিচালিত হয় বা যত্ন সহকারে সংরক্ষণ হয় তাও কিন্তু না, যে কারণে প্রাকৃতিক প্রজনন কিন্তু তুলনামূলকভাবে কম। এই যে হ্যাচারি, আমরা এসেছি মনির সাহেবের হ্যাচারিতে, এই হ্যাচারি কিন্তু খুবই চমৎকার। এখানে প্রতি বছর অন্ততপক্ষে 2500 কেজি মাছের রেণু পোনা উৎপাদিত হয়, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি পোনা আসছে এখানে। এবং এখান থেকে যে পোনা বিক্রি হয় সেটি মূলত মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় চলে যায়, মুন্সিগঞ্জে চলে যায়, ঢাকাতে চলে যায়। তার মানে হচ্ছে পুরো উৎপাদনটি কিন্তু হরিরামপুর ছাড়িয়ে কিন্তু অন্যান্য জায়গায়ও চলে যাচ্ছে। সেদিক থেকে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে এই হ্যাচারি একটি বড় ধরনের ভূমিকা রাখছে। এই হ্যাচারিতে মূলত কার্প জাতীয় মাছের হ্যাচারি আমরা বলতে পারি। ওনার বেশ কয়েকটি ব্রুড পুকুর আছে এবং উনি পদ্মা থেকে মূলত মাতৃ মাছ সংগ্রহ করেন, যেগুলো নিজেই পালন করেন এবং নিজেই সেখান থেকে বড় করে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করেন। এখানে কিছু কার্প জাতীয় মাছেরও উৎপাদন উনি করেন, তার মধ্যে শিং আছে, মাগুর আছে এবং পাঙাশ আছে। তবে একথা ঠিক যে এই অঞ্চলে এই সমস্ত মাছের চাষ তুলনামূলকভাবে কম, যে কারণে উনি এগুলো খুব বেশি উৎপাদন করেন না। যেহেতু কার্প মাছের চাহিদাই বেশি, সেগুলো তিনি উৎপাদন করেন। আসুন একটু মনির সাহেবের কাছ থেকে শোনা যাক তার সফলতা এবং তার যে নিজের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার গল্প। সাক্ষাৎকার গ্রহণ করছেন আতাউর রহমান মিটন। জনাব মনির হোসেন সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাটি মানুষের পক্ষ থেকে। জি, আপনাকেও ধন্যবাদ। আপনাদের এই যে স্বর্ণামণি হ্যাচারি অ্যান্ড ফিশারি, যেটা কতদিন ধরে প্রতিষ্ঠিত হয়েছে? এটা 12 বছর হয়েছে। 12 বছর। আপনারা কি ধরনের মাছ করছেন? আমরা রুই জাতীয় সব মাছই করি শুরু থেকেই, ইদানিং কিছুটা ক্যাটফিশও শুরু করছি। আচ্ছা, ক্যাটফিশ যখন বলছেন আরেকটু ব্যাখ্যা করবেন? ক্যাটফিশ, পাঙ্গাস, শিং, কই, মাগুর এগুলো। জি, পাবদা, গুলশা। সবচেয়ে বেশি কোনটা করেন? আমাদের এখানে মানিকগঞ্জ বা তদ এলাকায় আপনার দেশি মাছটা, রুই জাতীয় মাছটাই বেশি চলে, কার্প জাতীয় মাছটাই বেশি চলে। আচ্ছা, হরিরামপুর তো একটা পদ্মা বিধৌত একটা উপজেলা, এখানে মাছের সোর্সটা কি আপনাদের? মাছের মাছটা কোথা থেকে? মা মাছটা আমরা পদ্মা থেকে কালেকশন করি। পদ্মা থেকে? জি। আচ্ছা, এবং আপনারা এখানে কি রেণু উৎপাদন করেন? জি। আচ্ছা, রেণু ধানি দুটোই করেন? জি। কোনটা বেশি করেন? আমরা রেণুটাই বেশি করি। আচ্ছা, এটা কি চাহিদার দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে কোনটার বেশি চাহিদা? রেণুর চাহিদা বেশি, ধানেরও চাহিদা ভালো। রেণুরও চাহিদা ভালো, ধানেরও চাহিদা? হ্যাঁ, চাহিদা দুটোরই ভালো আছে। আচ্ছা, তো একটা সময় তো ছিল, বিশেষ করে আপনার ছোটবেলার কথা যদি একটু স্মরণ করেন, ওখানে প্রাকৃতিকভাবেই অনেক মাছ ছিল, তাই না? সেখানে সেই জায়গাটা এখন মৎস্য চাষের জায়গায় চলে এসছে। যে এখন তো প্রাকৃতিক চিন্তা করার মধ্যে সবচেয়ে প্রতিকূল অবস্থা হচ্ছে পানি। আচ্ছা, কিরকম? মানে আমাদের এই সময় তো খাল, বিল, নদী, নালা সব পানি দিয়ে ভরপুর থাকার কথা। আমাদের এলাকায় প্রত্যেকটা ফসলের মাটি এখন শুকনা রয়েছে, যেখানে এখন ওই ন্যাচারালি দেশের বিভিন্ন দেশি প্রজাতির মাছ ব্রিডিং করে এই সময় বাচ্চা হয় বা পদ্মার পানি ঢুকে, সেগুলি এখন ঢুকতে পারে না, যার কারণে ন্যাচারাল মাছটা দিন দিন একেবারেই কমে যাচ্ছে। এটা কি জলবায়ু পরিবর্তনের প্রভাব না অন্য কোনো? হয়তো জলবায়ু পরিবর্তনের কিছুটা প্রভাব। আর আমাদের এলাকায় বৃষ্টি হয়েছে অনেক লং সময় নেওয়া হইলো, কিন্তু ভারী বৃষ্টি কম হয়েছে। আচ্ছা, এবছর ভারী বৃষ্টি কম হয়েছে, যার কারণে আমাদের এলাকায় মাঠ ঘাট শুকনা এখনো। এমনি পানি প্রবাহটাও তো বোধহয় আমরা যে অপরিকল্পিতভাবে রাস্তাঘাট
সেটা তো অবশ্যই করেছে বাড়িতে অপরিকল্পিতভাবে রাস্তাঘাট না হলে তো পানি হয়তো বা ঢুকে পড়তো, ঢুকে পড়তো পদ্মার পানি। পদ্মার পানি ঢুকে পড়তো। তো এই যে আপনারা মাছ চাষ করছেন, এই মাছ চাষের সম্ভাবনাটা, বাজার সম্ভাবনা এবং না, আমাদের দেশ তো টোটাল দেশটাই মাছ চাষের জায়গা। আচ্ছা সারাটা দেশই আপনার মাছ চাষ করা যায়, যেখানে আমরা হয়তো ফসলের পাশাপাশি ধান চাষ করার পাশাপাশি মাছ চাষ করতে পারি, বর্ষাকালীন সময় সিজনাল মাছ চাষ করতে পারি, সমাজভিত্তিকভাবে মাছ চাষ করতে পারি, বেকার যুবকরা করতে পারে, কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগেও করতে পারে। আমাদের দেশের অনেক বড় বড় কোম্পানিরাও করতেছে, যারা লিমিটেড কোম্পানি তারাও এখন অনেকে মাছ চাষের সাথে জড়িত, ব্যবসায়ীরাও চলে আসছে। সেক্ষেত্রে আমাদের দেশটা যে পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে, আমাদের দেশে আরো প্রসারিত হলে আমরাই পৃথিবীর অনেক দেশকে মাছ দিতে পারবো বুঝতে পারতাম। আমাদের চাহিদার পরেও। একটা দুইটা উদাহরণ মনে করেন যে আমাদের দেশে যেমন ভেকু, ড্রেজার এসব দিয়ে মাটি কাটা আইনে নিষেধ, কিন্তু দেখেন যারা ইট খোলা চালাইতেছে তারা 40 ফিট 50 ফিট 100 ফিট কাটে নিতেছে, তাদের ক্ষেত্রে বাধা নাই, তার কারণ তাদের কাছে অগাধ টাকা আছে। আর মাছ চাষিরা তো সাধারণত বেশিরভাগ এত টাকার মালিক না, তারা আইনের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। আর তারা যেটা কাটতেছে তার পুকুরের মধ্যে চারদিকে তার পার রয়েছে, সে অন্যের জমি ভাঙিয়ে পড়ার সুযোগ নেই। আর ইট ভাটার মালিকরা কাটতেছে যেটা অন্যের জমি ভাঙিয়ে পড়তেছে, এই নিয়ে কোর্টে অনেক মামলা। আইনটা হয়েছে তাদের জন্য, তারা কিন্তু রোধ হয় নাই, রোধ হয়েছে মাছ চাষিরা। এই দায়টা পড়ছে মাছ চাষিদের ঘাড়ে। উদরপিণ্ডি পুজোর ঘাড়ে আমরা তো পুকুর, পুরাতন পুকুর সংস্কার যদি ভেকু দিয়ে করতে পারি, ডেজার্ট দিয়ে যদি কাদা উত্তোলন করতে পারি 1 ফিট 2 ফিট, তাহলে আমাদের খরচটা অনেক কম হয়। কিন্তু সেটা আর আইনগত হ্যাঁ, হতে পারে। আর মাছ চাষিরা সাধারণত বেশিরভাগ সমাজের কৃষক শ্রেণীর বা নিম্ন শ্রেণীর লোক, তারা ওইভাবে প্রশাসনে যোগাযোগ বা যাতায়াত তাদের কম, তারা ওইভাবে সব দিক মেনটেন করে তারা এটা সঠিকভাবে করতে পারে না, হয়রানির শিকার হয়। যেটা আমি মনে করি আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তর এবং জেলা মৎস্য দপ্তর এরা যদি একটু সিরিয়াসলি উদ্যোগ নেয়, তাহলে এদেরকে অনেক সহজেই সহযোগিতা করতে পারে, যে আসলে এটা দেশের জন্য মঙ্গলজনক কিছু করছে কিনা বা ক্ষতিকর কিছু করছে কিনা। যেটার জন্য আইন হচ্ছে যে ড্রেজার দিয়ে মাটি কাটলে 100 ফিট 50 ফিট 40 ফিট কেটে নিতেছে, আর মাছ চাষি তো তার পুকুরের কাদাটা সরাবে, সে 1 ফিট 2 ফিট কাদা সরাবে, সে তো ওইখানে ওই 50 ফিট ডিপ করবে না। কিন্তু ওই আইনের কারণে ওই যন্ত্রটাই সে ব্যবহার করতে পারছে না। ভেকু এটা আধুনিক সুবিধা, আমরা ব্যবহার করতে পারি না ইচ্ছা করলেই, অনেক সময় এটা করতে পারি না। আমরা ইচ্ছা করলে একটা আইন হয়েছে যে পুকুর খনন করা যাবে না নতুন করে। পুকুর খনন করতে গেলে কৃষি জমির চেয়ে 10 গুণ 20 গুণ লোক বেশি খাটতে পারে যদি মৎস্য ফিশারিতে, এবং সেখান থেকে 20 গুণ ইনকাম করার সুযোগ। আমার মতে যদি সমস্ত দেশ ও জলাশয় হয়, তাতে এই দেশের কোনো ক্ষতি হবে না। আমরা বিদেশ থেকে চাল ডাল নিয়ে আসবো, 10 টাকা আয় করবো, 1 টাকার চাল নিয়ে আসবো, 9 টাকা পকেটে থাকবো, অনেক ধন্যবাদ মনির তাতে তো উদ্দিন আমাদের লস হয় না জি। ব্যবসায়িকভাবে চিন্তা করলে। আর আমরা যদি চিন্তা করি না আমাদের সব কিছুই দরকার, ধানও দরকার, মাছও দরকার, তরি তরকারি দরকার, সেটাও আমরা করতে পারি।